ওকে, লাস্ট দিন আমরা এপিডার্মাল টিস্যু সিস্টেম অবধি পড়েছিলাম। তো আমাদের আরও দুটো সিস্টেম আছে উদ্ভিদের মধ্যে, একটা হচ্ছে গ্রাউন্ড টিস্যু সিস্টেম, একটা হচ্ছে ভাস্কুলার টিস্যু সিস্টেম। তো আমরা দেখেছিলাম ভাস্কুলার টিস্যু সিস্টেম এবং এপিডার্মাল টিস্যু সিস্টেম বাদে যা পাই সেটা হচ্ছে গ্রাউন্ড টিস্যু সিস্টেম। তো গ্রাউন্ড টিস্যু সিস্টেম নিয়ে মূলত আজকে আমরা পড়বো, ঠিক আছে? তো গ্রাউন্ড টিস্যু সিস্টেম নিয়ে বোঝার জন্য আমাদের মূলত চিত্রটা ভালো মতো করে বুঝতে হবে। আমরা চিত্রটা একদম লাস্টে গিয়েও দেখব এই চিত্রটাগুলা দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন, একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন। টোটাল 4টা চিত্র আমাদের মোটামুটি পরীক্ষা আসে আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড চিত্র বলতে পারো। এটা বুঝলে মোটামুটি আমাদের সবগুলোই ক্লিয়ার হয়ে যাবে একদম। দেখো, এটা হচ্ছে আমাদের একটা দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন দেখাচ্ছে। এটা দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন। হ্যাঁ, মানে একটা উদ্ভিদ যেটা হচ্ছে দ্বিবীজপত্রী, মানে আমরা জানি আবৃতবীজ উদ্ভিদকে দুভাগে ভাগ করছি না, একবীজপত্রী দ্বিবীজপত্রী। তো এই দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল, হ্যাঁ, কাণ্ড না মূল। তাহলে আমরা যদি একদম উপরের দিকে লক্ষ্য করি, উপরের দিকে আমরা শুরুই পাবো হলো এখানে আমরা কি পাচ্ছি, ত্বক পাচ্ছি। আমরা জানি মূলের একদম শুরুই হবে কি দিয়ে, মানে এটা হচ্ছে একটা ক্রস সেকশন আর কি। এটা আমাদের কলেজে আমাদেরকে দেখাইছিল, আমরা যখন এইচএসসিতে ছিলাম, আমাদের দেখাইছিল ওই যে কলাবতী কাণ্ডের ক্রস সেকশনটা দেখাইছিল। কলেজে যদি সুযোগ সুবিধা থাকে ওই তাহলে দেখায় আর কি, বায়োলজি বোটানি প্র্যাকটিক্যালে এটা দেখায়। হ্যাঁ, এগুলো মূলত প্র্যাকটিক্যালের বিষয়, তো প্র্যাকটিক্যালে ডিরেক্ট দেখায়। আমাদেরকে পেঁয়াজে দেখাইছিল, তারপর হচ্ছে ওই যে কলাবতী মূলের দেখাইছিল ডিরেক্ট একদম ক্রস সেকশন করে তোমার স্মিয়ার প্রিপারেশন করে মাইক্রোস্কোপের নিচে ঠিক এরকম একটা চিত্র দেখা যায় হুবহু। তো আমরা যদি দেখি ওখানে দেখবো যে একদম শুরুতে কি পাবো, মূলত্বক পাবো। হ্যাঁ, যেটা হচ্ছে ডার্মিস, হ্যাঁ, মূলত্বক। তো মূলত্বককে আমরা অপর নাম কি বলি, এপিব্লেমা বলি। এপিব্লেমা এটা হচ্ছে মূলত ত্বকীয় টিস্যুতন্ত্রের অন্তর্গত, ঠিক আছে? ত্বক পড়ছি না, সো ত্বক হচ্ছে এটা মূলত। ত্বকের বাইরে কি পাচ্ছি, যে মূলের মধ্যে একটা উপবৃদ্ধি মূলরুম পাচ্ছি আমরা। ওকে, তো মোটামুটি এটা হচ্ছে আমাদের ত্বকীয় টিস্যু সিস্টেমের অন্তর্গত পড়ছে। এরপর আলুর মতো কতগুলো গোল্লা দেখতে পাচ্ছ না, এগুলো মূলত প্যারেনকাইমা টিস্যু। প্যারেনকাইমা টিস্যু দিয়ে গঠিত। মাঝখানের এই পুরো স্তরটাকে বলবা কর্টেক্স। কি বলবা? কর্টেক্স। এই যে পুরো স্তরটাকে বলবা কর্টেক্স। কর্টেক্সের নিচে আস্তে আস্তে আমরা ভিতরে ঢোকা শুরু করছি। ভিতরে ঢোকার একদম আগ মুহূর্তে যে একটা লেয়ার পাচ্ছি, আবার এই যে লেয়ারটা, এই লেয়ারটা, এগুলো আঁকবা সুন্দর মতো করে। এই লেয়ারটাকে আমরা বলবো অন্তত্বক বা এন্ডোডার্মিস। এটাকে কি বলবা? অন্তত্বক। হ্যাঁ, এই কর্টেক্সের নিচে, কর্টেক্সের নিচে যেটা আছে এটাকে আমরা কি বলবো? অন্তত্বক বা এন্ডোডার্মিস, অন্তত্বক। ওকে, অন্তত্বকের নিচে খেয়াল করো, অন্তত্বকের নিচে আরও একটা লেয়ার আছে না, এই লেয়ারকে আমরা বলবো পরিচক্র বা পেরিসাইকেল। হ্যাঁ, এই লেয়ারকে আমরা কি বলবো? পরিচক্র বা পেরিসাইকেল, ঠিক আছে? এবং পরিচক্রের নিচে আমাদের এখানে এই বান্ডল, এই যে এইটা, এটা, এটা, এখানে আমি যেগুলো মার্ক করলাম আর কি, এগুলা আমাদের হচ্ছে তোমার ফ্লোয়েম। এগুলো কি দেখাচ্ছে? ফ্লোয়েম। আমি যেগুলো গোল্লা করলাম, ফ্লোয়েমের মাঝখানে রয়েছে এই যে জাইলেম। এখানে জাইলেম, জাইলেম, জাইলেম। এবং আমরা জানি জাইলেম দুই প্রকার, একটা হচ্ছে মেটাজাইলেম, একটা হচ্ছে প্রোটোজাইলেম। তো দিয়ে মনে রাখবা, মেটাজাইলেম মানে হলো মোট, মানে বড়, মেগা। এখানে আমাদের এই যে অনেকগুলো বৃত্ত দেখতে পাচ্ছি বড় বড়, আবার নিচের দিকে বৃত্তগুলো আস্তে আস্তে ছোটো হচ্ছে, এগুলো হলো মূলত প্রোটোজাইলেম, ঠিক আছে? তো এগুলো হল মেটাজাইলেম, প্রোটোজাইলেম, ঠিক আছে? এই যে সেমভাবে এখানেও মেটাজাইলেম, প্রোটোজাইলেম, এখানেও মেটাজাইলেম, প্রোটোজাইলেম, এখানেও মেটাজাইলেম, প্রোটোজাইলেম। এই যে জাইলেম এবং ফ্লুয়ের মাঝখানে একটা রশ্মির মতো যে ইয়াগুলা দেখতে পাচ্ছ, যে কোষগুলা দেখতে পাচ্ছ, এই কোষগুলো হলো মজ্জারশ্মি। এই কোষগুলোকে কি বলবা? মজ্জারশ্মি। জাইলেম ফ্লোয়েমের মাঝখানে যে কোষগুলো পাচ্ছে এগুলো হচ্ছে মজ্জারশ্মি। জাইলেম ফ্লোয়েমের মাঝখানে মজ্জারশ্মি, আর মাঝখানে এগুলো হলো মজ্জা, ঠিক আছে? তাহলে আমরা ভিতরের পরিচয়টা আবার বলি। এখানে আমরা কি কি পাচ্ছি, আমি আপাতত কোনো অঞ্চলে ভাগ করি নাই, আমি জাস্ট নামগুলো বলে যাচ্ছি। এখানে আমরা একদম উপরে তো পাইছি কি, উপরে পাইছি হলো, যেহেতু মূল আঁকতেছি, সো মূল ত্বক পাবো, মূল ত্বকের উপরে মূল রুম পাবো, মূল রুমের নিচে ডিরেক্ট কর্টেক্স পাবো, কর্টেক্সের নিচে ডিরেক্ট অন্তত্বক পেলাম, অন্তত্বকের নিচে পরিচক্র পেলাম, পরিচক্রের নিচে অনেক কিছু পাচ্ছি। কি কি পাচ্ছি? এই যে এখানে এগুলো কি, এগুলো হলো যে ফ্লোয়েম।
ফ্লোয়েমের মাঝখানে আছে জাইলেম, এই যে জাইলেম, এই যে জাইলেম, এই যে জাইলেম, এই যে জাইলেম। জাইলেম ফ্লোয়েমের মাঝখানে আছে মজ্জা রশ্মি, কি আছে? মজ্জা রশ্মি, মাঝখানে আছে মজ্জা, শেষ। এটাই হচ্ছে মূলত আমাদের গঠন। এবং এবার আমি যদি বিষয়টাকে সহজ করার জন্য দুইটা অঞ্চলে ভাগ করি, খেয়াল করো। এই যে বললাম এটা হচ্ছে অন্ততক, হ্যাঁ, এটা হচ্ছে কি? এটা হচ্ছে অন্ততক। অন্ততকের নিচে একটা লেয়ার দেখতে পাচ্ছ, এই যে এই লেয়ারটা, এই লেয়ারটার নাম হলো কি? পরিচক্র বা পেরিসাইকেল। এটাকে কি বলো? পরিচক্র বা পেরিসাইকেল। দেখো, এই পরিচক্রের বাইরে আমরা একটা অঞ্চল হিসেবে দেখতেছি, পরিচক্র সহ ভিতরে এটার একটা অঞ্চল হিসেবে দেখতেছি। পরিচক্রের বাইরে অঞ্চলটাকে বলবো আমরা বহিঃস্থলীয় অঞ্চল, বা তোমার মানে পরিচক্রের বাইরের অঞ্চল, আর পরিচক্রের ভিতরের অঞ্চলটাকে আমরা বলবো অন্তঃস্থলীয় অঞ্চল। কথা বুঝে গেছে? পরিচক্রের বাইরের অঞ্চলটা কি বললাম? বহিঃস্থলীয়, মানে স্টিলির বাইরের অংশ, এটা হচ্ছে স্টিলি। হ্যাঁ, পরিচক্রকে স্টিলি বলে চিন্তা করো। তাহলে পরিচক্রের বাইরের অংশটাকে বলবো বহিঃস্থলীয় অঞ্চল, আর ভিতরের অঞ্চলকে কি বলবো? অন্তঃস্থলীয় অঞ্চল। বুঝছো কি না? তাহলে আমি যদি আরও স্পেসিফিক করি এবার বিষয়গুলোকে, এটা হচ্ছে পরিচক্র। পরিচক্রের বাইরে কি পাচ্ছি? একদম সবার বাইরে সবার বাইরে হচ্ছে মূল রোম, তারপর হচ্ছে মূলত্বক, তারপর হচ্ছে কর্টেক্স, এবং বহিঃপরিচক্রের একদম বহিঃস্থলীয় অঞ্চল বাইরে কি আছে? অন্ততকও আছে। অন্ততকের পরে বহিঃস্থলীয় অঞ্চল শেষ। এরপরে তো পরিচক্র নিজে পরিচক্রের মধ্যে অন্তঃস্থলীয় পড়বে। হ্যাঁ, অন্তঃস্থলীর মধ্যে পরিচক্রটা ঢুকে গেছে। এরপরে পরিচক্র নিজে আছে, এরপরে পরিচক্রের মধ্যে জাইলাম আছে, এখানে ফ্লোয়েম আছে, মজ্জা আছে, মজ্জা রশ্মি আছে, এগুলাই। বুঝছো কি না বলো তো? এবং আমরা এবার এগুলো তো পরিচয়গুলো র্যান্ডমলি জানলাম। এখন আমরা তিনটা অঞ্চলে বিভক্ত করে আসছি না? শুরু থেকে আমরা বললে তিনটা আমরা সিস্টেমে ভাগ করছি পুরো উদ্ভিদের ইয়াটাকে। এই যে উপরে যে ত্বকটা দেখতে পাচ্ছ, এই ত্বকটাকে নাম কি বললো? আমাদের ত্বকীয় টিস্যু সিস্টেম। মূল ত্বক এবং মূলরোম এগুলো মিলে ত্বকীয় টিস্যু সিস্টেম গঠিত হইল। আর আমি বললাম জাইলেম এবং ফ্লুয়েম, এই যেখানে দেখতে পাচ্ছ জাইলেম এবং এখানে দেখতে পাচ্ছ যে ফ্লুয়েম। এই জাইলেম ফ্লুয়েমগুলো কি মূলত তোমার ভাস্কুলার টিস্যু সিস্টেমের মধ্যে পড়েছে। ভাস্কুলার টিস্যু সিস্টেম মানে কি? পরিবহন টিস্যুগুচ্ছ, তাই না? পরিবহন টিস্যুগুচ্ছ। বাকি যা যা আছে, এই যেখানে অন্ততক বলো, তারপর হচ্ছে তোমার পরিচক্র বলো, এইখানে কর্টেক্স বলো, এগুলো সবগুলা মিলে গ্রাউন্ড টিস্যু সিস্টেম গঠিত হয়েছে। আমরা গতকালই বলেছি ভাস্কুলার এবং ত্বকীয় টিস্যু সিস্টেম বাদে বাকি যতগুলা আছে সবগুলা মিলে আমরা কি বলবো? গ্রাউন্ড টিস্যু তন্ত্র বলবো। তাহলে ভাস্কুলার টিস্যু তন্ত্রের মধ্যে কে আছে? শুধুমাত্র জাইলাম এবং ফ্লুয়েম। আর এদিকে ত্বকীয় টিস্যু তন্ত্রের মধ্যে কি আছে? শুধুমাত্র মূলত্বক। এই তিনটা বিষয় বাদ দিলে বাকি যা পাবা সব কিছুই গ্রাউন্ড টিস্যু সিস্টেমের মধ্যে চলে যাবে। বুঝতে পারছো? এই চিত্রটা ভালো মতো করে আঁকবা। এগুলো আমরা আবারও পড়বো লাস্টে গিয়ে, তখন আরও ভালো বুঝবা। ঠিক আছে? তাহলে আমরা আজকে গ্রাউন্ড টিস্যু সিস্টেমটা পড়বো। এই যে উদ্ভিদের ত্বকীয় এবং পরিবহন টিস্যুতন্ত্র ছাড়া, উদ্ভিদের ত্বকীয় এবং পরিবহন টিস্যুতন্ত্র ছাড়া উদ্ভিদদেহের অন্যান্য অংশ গঠনকারী টিস্যুতন্ত্রকে গ্রাউন্ড টিস্যুতন্ত্র বলা হয়। এটার অপর নাম হচ্ছে আদি বা ফান্ডামেন্টাল টিস্যু সিস্টেম। এক বা একাধিক টিস্যু নিয়ে এই টিস্যুতন্ত্র গঠিত। উদ্ভিদের অধিকাংশ অংশ এই টিস্যুতন্ত্রের অন্তর্গত। কি কোষ পাই এখানে? আমরা প্যারেনকাইমা পাই, কুলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এই টিস্যু এইগুলা পাই আমরা। এটা কোত্থেকে তৈরি হয়? পেরিব্লাম ভাজক টিস্যু থেকে এটার উৎপত্তি হয়। এবং এটা আমরা যেটা বললাম, এখানে আমরা এপিডার্মিস তথা ত্বকের নিচ থেকে আরম্ভ করে ভাস্কুলার বান্ড পর্যন্ত টিস্যু অন্তর্গত। কতকেট অধোথেক বা হাইপোডার্মিস গঠিত, বাকি সবটুকুই প্যারেনকাইমা দিয়ে গঠিত। এই যে এখানে আমরা বিষয়টা একটু মনে রাখবা, মূল ত্বকের নিচে ডিরেক্ট আমরা কি পেয়ে গেছি? এখানে কর্টেক্স পেয়ে গেছি না? মূল ত্বকের নিচে কি পেয়ে গেছি? এখানে কর্টেক্স। তো কাণ্ডের ক্ষেত্রে দেখবা, আমরা যখন কাণ্ডের চিত্র আঁকবো তখন কাণ্ডের ক্ষেত্রে দেখবা যে কাণ্ড ত্বকের নিচে আমরা একটা আলাদাভাবে লেয়ার রাখতেছি, সেটা হলো যে অধোথক বা হাইপোডার্মিস। বুঝছো? কি আঁকতেছি? এখানে একটা অধোথক আঁকতেছি। কি আঁকবো? অধোথক। অধোথকটা শুধুমাত্র কাণ্ডের বৈশিষ্ট্য,
অধোতকটা কার বৈশিষ্ট্য? শুধুমাত্র কাণ্ডের, মনে রাখবা। এটাও এভাবে মনে রাখতে পারো, অধোতক মানে আলাদা একটা লেয়ার, আলাদা একটা লেয়ার যেখানে থাকবে ওটা মূলত শক্ত হবে জিনিসটা, হ্যাঁ। এখানে তো কম লেয়ার মানে কম শক্ত, বাট আলাদা লেয়ার যখন থাকবে তখন এটা বেশি শক্ত। অধোতকের কাজই হলো মূলত স্থিতিস্থাপক দেওয়া, স্থিতিস্থাপকতা মেনটেন করা, তারপর হচ্ছে তোমার মানে এটাকে দৃঢ় করা। সো আমরা জানি কাণ্ড হয় শক্ত আর মূল হয় নরম, হ্যাঁ। তো মূলের ক্ষেত্রে আমরা মূলত অধোতকটা পাই না, মূলের ক্ষেত্রে অধোতকটা থাকে না। অধোতকটা কার বৈশিষ্ট্য? কাণ্ডের বৈশিষ্ট্য। তো আমরা যখন কাণ্ড পড়বো তখন দেখবা যে অধোতকটা পাচ্ছি। এখানে এটাই বলছে, অধোতকটা মূলত স্ক্লেরা এনকাইমা টিস্যু দিয়ে গঠিত, এবং এটা আমরা অধোতকের মধ্যে পাই আর কি, কাণ্ডের ক্ষেত্রে পাই। তো সব উদ্ভিদের মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে টিস্যুতন্ত্রকে প্রধানত দুভাগে ভাগ করা হয়। এখানে একটা বিষয় সূক্ষ্মভাবে খেয়াল করো তো, সব উদ্ভিদের মূলে, সব মানে কি? সব মানে হলো আমরা একবীজপত্রী উদ্ভিদকেও বলতেছি, দ্বিবীজপত্রী উদ্ভিদকেও বলতেছি। আচ্ছা, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে, তার মানে এখানে একবীজপত্রী কাণ্ডটা বাদ গেছে না? মনে রেখো, এটা একবীজপত্রী কাণ্ড কিন্তু এখানে বাদ গেছে, খেয়াল করো। সব উদ্ভিদের মূলে, সব উদ্ভিদের মূলে মানে কি? একবীজপত্রী উদ্ভিদও বোঝাচ্ছে, দ্বিবীজপত্রী উদ্ভিদও বোঝাচ্ছে। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে, তার মানে এখানেও সব কিন্তু বলে নাই, এখানে শুধু কে বলছে? দ্বিবীজপত্রী, তার মানে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড বাদ গেছে। এটা মনে রাখো, এটা আমি একটু পরে আবার ক্লিয়ার করব একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড কেন বাদ গেছে, ঠিক আছে? তাহলে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের টিস্যুতন্ত্রকে মানে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের টিস্যু দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বহিঃস্থলীয় অঞ্চল, একটা হচ্ছে অন্তঃস্থলীয় অঞ্চল। তাহলে আমরা দুইটা ভাগ করছি, যে দেখাইলাম পেরিসাইকেল, পেরিসাইকেলের বাইরের লেয়ারটাকে আমরা কি বলবো? বহিঃস্থলীয়, আর ভিতরের অংশগুলোকে কি বলবো? অন্তঃস্থলীয়। এই যে বহিঃস্থলীয় মানে কি? স্টিলের বাইরের অংশ, অন্তঃস্থলীয় মানে কি? স্টিলের ভিতরের অংশ বললাম। এবং পেরিসাইকেল স্তর থেকে আরম্ভ করে ভাস্কুলার বান্ডল পর্যন্ত কেন্দ্র অংশটাকে স্টিলই বলা হয়। আরও যদি সূক্ষ্মভাবে বলো, এই যে এখানে আমাদের পেরিসাইকেল হতে এখানে যে পেরিসাইকেল লেয়ারটা আছে এবং এখানে যে তোমার কেন্দ্র আছে, এই কেন্দ্র পর্যন্ত অংশটার নাম কি বলতে পারি? স্টিলই বলতে পারো। তাহলে এটা হচ্ছে অন্তঃস্থলী মানে স্টিলের ভিতরের অংশ, এটা হচ্ছে বহিঃস্থলী মানে স্টিলের বাইরের অংশ। ওকে, তাহলে আমরা যদি একটু সামারাইজ করি, আমরা টোটাল গ্রাউন্ড টিস্যুতন্ত্রকে দুইটা অঞ্চলে ভাগ করেছিলাম, এটা হচ্ছে বহিঃস্থলীয়, এটা হচ্ছে অন্তঃস্থলীয়। বহিঃস্থলীয়ের মধ্যে কী কী আছে এগুলো তুমি দেখে দেখে বলো, মূল রোম, মূল ত্বক, এই হাবিজাবিগুলা, কর্টেক্স, হ্যাঁ, এগুলোই পাবা। তাহলে এখন বিভিন্ন অঞ্চল ভেদে বিভিন্ন রকম পাবা। বহিঃস্থলীয় অঞ্চল সব জায়গায় সব কিছু একই হবে না, যেমন মূলের ক্ষেত্রে বহিঃস্থলীয় অঞ্চল একই ক্ষেত্রে একক পাবা, কাণ্ডের ক্ষেত্রে অন্য কিছু পাবা। মূলের ক্ষেত্রে আমরা কর্টেক্স পাচ্ছি এবং অন্ততক পাচ্ছি, হ্যাঁ, কর্টেক্স এবং অন্ততক। এই যে দেখো, এক্ষেত্রে আমরা তো মূলত্বক বাদ দাও, মূলত্বক তো এটা গ্রাউন্ড টিস্যু, ত্বকীয় টিস্যুতন্ত্রের অন্তর্গত। গ্রাউন্ড টিস্যু সিস্টেমের মধ্যে কাকে কাকে পাচ্ছি? এই যে আমরা এখানে তোমার কর্টেক্স পাচ্ছি এবং অন্ততকটা পাচ্ছি, যে উপরের লেয়ার যেটা পেরিসাইকেলের উপরেই যেটা আছে এটার নাম অন্ততক, এই অন্ততকটা পাচ্ছ। কাণ্ডের ক্ষেত্রে কাকে কাকে পাচ্ছ? অতিরিক্ত একটা ত্বক যুক্ত হয়েছে যেটা হচ্ছে অধোতক। এই যে বললাম আমি একটু আগে যে কাণ্ডের ক্ষেত্রে মূল ত্বকের নিচে আরেকটা এক্সট্রা ত্বক পাওয়া যায়, যেটার নাম কি বললাম? হাইপোডার্মিস বা অধোতক। অধোতক পাবা কার ক্ষেত্রে? কাণ্ডের ক্ষেত্রে। এই যে দেখো, কাণ্ডের ক্ষেত্রে অধোতক একটা নতুন স্তর যুক্ত হয়েছে, বাকি কর্টেক্স এবং অন্ততক তো আছেই। পাতার ক্ষেত্রে আমরা মেসোফিল টিস্যু পাই, মেসোফিল টিস্যুকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একবীজপত্রী পাতা, দ্বিবীজপত্রী পাতা। স্পঞ্জি প্যারেনকাইমা থাকে, দ্বিবীজপত্রী পাতাতে স্পঞ্জি এবং প্যালিসেড প্যারেনকাইমা দুটোই থাকে। অন্তঃস্থলীয়ের মধ্যে কী কী আছে যেগুলো দেখলা? পরিচক্র পাইছো, মজ্জা, সংযোজক টিস্যু মানে মজ্জা রশ্মি, পরিচক্র, মজ্জা, মজ্জা রশ্মি, এগুলো আছে। ওকে, এখন আমরা প্রত্যেকটা অংশ নিয়ে মূলত ভালো মতো করে পড়তে হবে। এখানে বহিঃস্থলীয় অঞ্চলের মধ্যে যা যা আছে, অন্তঃস্থলীয় অঞ্চলের মধ্যে যা যা আছে, এই বিষয়গুলো। হ্যাঁ, আসো এক্সট্রা স্টিলার রিজিয়ন বা বহিঃস্থলীয় অঞ্চল। তাহলে বহিঃস্থলীয় অঞ্চল বলতে কি বলছি? স্টিলের বাইরের অংশকে কি বলা হয়? বহিঃস্থলীয় অঞ্চল বলা হয়। এখানে আমরা কি কি পাবো? শুরুতে অধোতক নিয়ে আলোচনা করতে পারি। এখন অধোতক কি সব ক্ষেত্রে পাবো? না, অধোতক আমরা শুধুমাত্র কাণ্ডে পাবো, অধোতক আমরা মূলে পাবো না। তাহলে ত্বকের নিচে কুলেনকাইমা বা স্ক্লেরেনকাইমা টিস্যুর একটা স্তর থাকলে তাকে আমরা অধোতক বলি। সাধারণত কাণ্ডেই অধোতক থাকে। তাহলে অধোতক শুধুমাত্র কোথায় পাবো? কাণ্ডে। মূলে অধোতক থাকবে না, মূলে অধোতক পাবা না, মনে রাখতে হবে এটা, মূলে অধোতক পাবা না, ঠিক আছে? এটা কাজ কি? যান্ত্রিক দৃঢ়তা প্রদান, কাজগুলো পড়বা। কর্টেক্স, কর্টেক্স মানে দেখো এই যে কর্টেক্স, দেখো কর্টেক্স পুরোটা একদম গোল্লা গোল্লা আলু যেগুলো দেখতে পাচ্ছ সবগুলাই কর্টেক্স। একটা বিষয় মনে রেখো, আমাদের মূলের ক্ষেত্রে কর্টেক্সটা কয়েক স্তর বিশিষ্ট। এই যে দেখো অনেকগুলো স্তর না, এখানে অনেকগুলো লেয়ার দেখতে পাচ্ছি আমরা, কর্টেক্সের অনেকগুলো লেয়ার। বাট কাণ্ডের ক্ষেত্রে দেখবা যে শুধুমাত্র কয়েকটা স্তর থাকে, হ্যাঁ, একদম কম, মানে স্তরটা কম থাকে আর কি। তাহলে মূলের ক্ষেত্রে স্তরটা বেশি থাকে, কাণ্ডের ক্ষেত্রে স্তরটা কম থাকে, এটা একটু মাথায় রেখো।
যে অন্তত্বকের নিচ থেকে আরম্ভ করে অন্তত্বকের উপর পর্যন্ত কর্টেক্স বলা হয়। এই যে দেখো অন্তত্বকের একদম উপর পর্যন্ত, আমরা অন্তত্বক বলতে কি বুঝছি? এই যে পেরিসাইকেলের উপরের লেয়ারটা না, পেরিসাইকেল, এটা হচ্ছে পেরিসাইকেল, পেরিসাইকেলের উপর লেয়ারটা হচ্ছে অন্তত্বক বা এন্ডোডার্মিস, এন্ডোডার্মিসের উপর পর্যন্ত সবগুলো কি কর্টেক্স, ঠিক আছে? তাহলে এটাই প্যারেনকাইমা টিস্যু দিয়ে গঠিত। মূলের কর্টেক্স কয়েক স্তর, বহু স্তর বিশিষ্ট, যে বললাম একটু আগে আমি, মূলের কর্টেক্স অনেকগুলো স্তর পাবা, বাট কাণ্ডের কর্টেক্স কয়েক স্তর বিশিষ্ট, জাস্ট কয়েকটা পাবা। পানীয় খাদ্য সঞ্চয় করা এটার প্রধান কাজ, কাজগুলো পড়বা। এবার আসো অন্ততক। অন্ততক মানে তো এতক্ষণ দেখাইছি যেটা, ওইটাই আর কি। তাহলে স্টিলের বাইরে এবং কর্টেক্সের নিচে এক স্তর বিশিষ্ট অন্ততক, এটা কয় স্তর বিশিষ্ট? এক স্তর বিশিষ্ট। জাস্ট দেখলাই তো, জাস্ট একটা লেয়ার এরকম গোল হয়ে আছে। মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড অন্ততক আছে। এই যে আবারও বলছে এখানে মূলে মানে কি, শুধু মূলে মানে কি, এখানে আগে পরে কিছু বলছে, এগুলো তোমাকে নিজের বাসায় বুঝে নিতে হবে। শুধু মূল মানে কি, মানে একবীজপত্রী উদ্ভিদের মূল, দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল, সবগুলোর মূল বোঝাইছে, ঠিক আছে? আবার স্পেসিফিক করে বলে দিছে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, তার মানে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড না। বুঝতে পারছো? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডটাকে মেনশন করছে এখানে না, তার মানে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড এখানে বাদ গেছে। তার মানে আমরা মনে রাখবো একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে অন্ততক নাই, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কি নাই? অন্ততক নাই, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে অন্ততক নাই। এখন খেয়াল করো, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে অন্ততক এবং পরিচক্র না থাকাতে, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে অন্ততক এবং পরিচক্র না থাকাতে আমরা এই যে বহিঃস্থলীয় অঞ্চল, অন্তঃস্থলীয় অঞ্চল এভাবে ভাগ করতে পারি না। ভাগ করতে না পারায় আমাদের এখানে ডিরেক্ট বলা হয়েছে যে এই যে সব উদ্ভিদের মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে প্রধানত দুটো স্পষ্ট অঞ্চল দেখা যায়। তো আমরা যেহেতু এখানে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে দেখো সব উদ্ভিদের মূলে, তার মানে একেরও মূল, দুইয়েরও মূল পাবা, ওকে? দ্বিবীজপত্রী উদ্ভিদের শুধু কাণ্ড, মানে শুধু দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, তার মানে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডটা বাদ না। সো আমরা একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে মূলত এই যে অন্ততক এবং পরিচক্রটা পাই না, যার জন্য আমরা এই অঞ্চলে ভাগ করতে পারি না, কারণ আমরা পরিচক্রকে কেন্দ্র করেই তো ভাগগুলা করেছিলাম, তাই না? সেখানে যেহেতু আমাদের ত্বকটা লেয়ারটাই নাই, সেখানে ভাগ করার কোনো অপশনই নাই, ওকে? তাহলে এখানে কি বললাম? মূলে, তার মানে একবীজপত্রী উদ্ভিদের মূল, দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড অন্ততক বিদ্যমান। এই স্তরের কোষগুলা ফাঁকাবিহীন পিপাকৃতির হয়। মূলের অন্ততকে কোষীয় প্রস্তাব এবং পাশাপাশি সুবেরিন এবং লিগনিন জমা হয়ে সৌরপিতার মতো যে বেষ্টনীকরণ করে তাকে ক্যাসপেরিয়ান স্ট্রিপ বলা হয়। পরীক্ষা আসে ক্যাসপেরিয়ান স্ট্রিপ কোথায় থাকে? মূলের অন্ততকে, ঠিক আছে? মনে রাখবা। এবং এই যে মূলের অন্ততকে ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে, অন্ততকের মধ্যে যদি আবার কিছু পাতলা কোষ থাকে, পাতলা প্রাচীরবিষ্ট কোষ থাকে, সেগুলোকে আমরা প্যাসেজ সেল বলি। প্যাসেজ সেল আমাদের তাও কোষে এটা অন্ততকে থাকে। অনেক সময় এই স্তরে প্রচুর শ্বেতসার কণিকা বিদ্যমান থাকতে পারে, দেখা যায়, তখন এই স্তরকে আমরা শ্বেতসার আবরণী বলে থাকি। সাধারণত দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে শ্বেতসার আবরণী থাকে, মনে রাখবা। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে সাধারণত আমরা এই স্টার্চ সিটটা পাই, ওকে? জাস্ট এখানে কী থাকে এটা আসবে পরীক্ষায়, যে ক্যাসপেরিয়ান স্ট্রিপ কোথায় থাকে, শ্বেতসার আবরণী কোথায় থাকে, এরকম প্রশ্নগুলো আসবে। কাজগুলো পড়বা। খুব গুরুত্বপূর্ণ একটা কাজ হলো অন্ততক ড্যাম বা বাঁধের মতো কাজ করে, খুব গুরুত্বপূর্ণ, অন্ততক ড্যাম বা বাঁধের মতো কাজ করে। এবার আসে আমরা বহিঃস্থলীয় অঞ্চল শেষ করলাম। অন্তঃস্থলীয় অঞ্চল মানে ভিতরের দিকে কী পাবা? শুরুতে তো পেরিসাইকেল, একদম পেরিসাইকেল থেকে তো ভিতরে যাচ্ছ তুমি, তাহলে অন্ততকের নিচে, ভাস্কুলার বান্ডলের বাইরে। খেয়াল করো, এটা আমাদের অন্ততকের একদম নিচে পাবো না, এই যে এটা হচ্ছে অন্ততক, অন্ততকের নিচে, এবং এগুলো হচ্ছে ভাস্কুলার বান্ডল, ভাস্কুলার বান্ডলের বাইরে। তাহলে অন্ততকের নিচে, ভাস্কুলার বান্ডলের বাইরে কে আছে? এই যে পরিচক্র বা পেরিসাইকেলটা আছে, বুঝছো? তাহলে অন্ততকের নিচে, ভাস্কুলার বান্ডলের বাইরে কাকে পাচ্ছি? পেরিসাইকেল বা পরিচক্রটা পাচ্ছি। কতক জলজ উদ্ভিদের মূলে বা কাণ্ডে এদের দেখতে পাওয়া যায় না, এবং আমাদের মূলে সাধারণত পেরিসাইকেল এক স্তর বিশিষ্ট হয়। মূলে সাধারণত এটা এক স্তর বিশিষ্ট হয়, শুধু প্যারেনকাইমা বা স্ক্লেরেনকাইমা টিস্যু সমন্বয়ে এটা গঠিত হতে পারে। স্ক্লেরেনকাইমা টিস্যু শুধু ফ্লেমের মাথা অবস্থান করলে তাকে হার্ডবাস বা গুচ্ছটুপি বলা হয়। এই যে গুচ্ছটুপি বা হার্ডবাসের উদাহরণ হচ্ছে যে পাট, মনে রেখো। তাহলে স্ক্লেরেনকাইমা টিস্যু শুধু ফ্লোয়েম টিস্যুর মাঝখানে অবস্থান করলে, অনেকক্ষণ ফ্লোয়েম টিস্যুর মাঝখানে শুধু থাকে এই যে এরকম, ফ্লোয়েম টিস্যুর মাঝখানে শুধু এরকম ইয়ে করে থাকে তোমার স্ক্লেরেনকাইমা টিস্যুগুলো, এটাকে হার্ডবাস বলা হয়, এবং এটা মূলত সেকেন্ডারি বাজেট টিস্যু থেকে সৃষ্টি হয়। এটার কাজগুলো পড়বে একটু: খাদ্য সঞ্চয় করা, খাদ্যকে দৃঢ়তা প্রদান করা, পার্শ্বমূল সৃষ্টি করা, কাণ্ডে অস্থানিক মূল সৃষ্টি করা, এগুলো হলো পেরিসাইকেলের কাজ, খুব গুরুত্বপূর্ণ। মজ্জা বা মেডুলা, ভিতরে দেখলাতে যে এরকম গোলা 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 যা যা পাইছে ভিতরের মাঝখানে, এগুলো হচ্ছে মজ্জা। এগুলো একটু রিডিং দিবা। মজ্জার প্রধান কাজ হলো খাদ্য সঞ্চয় করা, বাস। মজ্জা রশ্মি, ওই যে স্ক্লেরেনকাইমা প্যারেনকাইমা টিস্যুর মাঝখান দিয়ে যেগুলো চলে গেছে, এই যে এগুলো হচ্ছে তোমার মজ্জা রশ্মি। কাজ হলো পানীয় খাদ্য পরিবহন করা, ঠিক আছে?
এবার আমরা তো গ্রাউন্ড টিস্যু সিস্টেম মূলত পড়লাম, বহিঃস্থলীয় অন্তঃস্থলীয় অঞ্চল এগুলো মূলত তুমি মূলের ক্ষেত্রে পড়েছো এবং কাণ্ডের ক্ষেত্রে পড়েছো। স্পেসিফিক্যালি যদি পাতার ক্ষেত্রেও তুমি গ্রাউন্ড টিস্যু সিস্টেম দেখতে চাও তাহলে এভাবে একটু দেখতে হবে। পাতার ক্ষেত্রে আমরা গ্রাউন্ড টিস্যু সিস্টেম পাই এবং পাতার গ্রাউন্ড টিস্যু সিস্টেমকে আমরা আলাদা একটা নাম দিই যেটাকে আমরা বলি মেসোফিল। হ্যাঁ, পাতার গ্রাউন্ড টিস্যু সিস্টেমকে কী বলি? মেসোফিল। এটি অসংখ্য ক্লোরোপ্লাস্ট এবং পাতলা প্রাচীর বিশিষ্ট প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত। বিষমপৃষ্ঠ পাতায় মেসোফিল প্যালিসাইড এবং স্পঞ্জি দ্বারা গঠিত। প্যালিসাইড প্যারেনকাইমা কোষগুলো ঘন সন্নিবিষ্টগুলো লাগবে না, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সাহায্য করে, এটার কাজ হলো এটা। ঠিক আছে, আমাদের ভাস্কুলার টিস্যু গ্রাউন্ড টিস্যু সিস্টেম শেষ, বলো বুঝছো কি না? এরপর আমি ভাস্কুলারে যাবো এখন। অন্তত কোথায় পাবো না বলো তো? হ্যাঁ, একবীজপত্রী উদ্ভিদের কোথায়? একবীজপত্রী উদ্ভিদের কোথায়? কাণ্ডে। কাণ্ডে, এটা বলতে হবে। ওকে, এরপরে আমরা ভাস্কুলার টিস্যু সিস্টেমে যাই। ভাস্কুলার টিস্যু সিস্টেমটা মোটামুটি আমাদের ফর সিকিউ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট এবং খুব 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 গুরুত্বপূর্ণ, বোঝারও আছে অনেক কিছু। ভাস্কুলার টিস্যু সিস্টেম থেকে সিকিউ আসে। আমার মনে আছে আমি এইচএসসি পরীক্ষায় এই চিত্রগুলো আঁকছিলাম। আমার এইচএসসি পরীক্ষায় এই মুক্তপার্শ্বী আসছিল মনে হয়, এবং এইগুলো আসছিল জালেম কেন্দ্রিক, ফ্ল্যাম কেন্দ্রিক, এগুলো আসছিল, এগুলো আঁকছিলাম আমি পরীক্ষায়। চিত্র আঁকছি, এগুলো লিখছিও। মানে চিত্র আঁকলে তোমাকে ওভাবে সুন্দর দেখে আর কি, নাম্বারটা বাড়ে, ইয়া দেখায়। চিত্র তো আঁকতে বলে না, বাট চিত্র আঁকলে ভালো। ভাস্কুলার টিস্যু সিস্টেম বা আমাদের পরিবহন টিস্যুগুচ্ছ বা টিস্যুতন্ত্র যেটাকে আমরা বলি। তাহলে ভাস্কুলার টিস্যুতন্ত্র মানে হলো জাইলেম ফ্লোয়েম সমন্বয়ে গঠিত যে টিস্যুতন্ত্র, তাকে আমরা ভাস্কুলার টিস্যুতন্ত্র বলি। এটার অপর নাম হচ্ছে ফ্যাসিকুলার টিস্যু সিস্টেম। ভাস্কুলার টিস্যু সিস্টেমের অপর নাম কি? ফ্যাসিকুলার টিস্যু সিস্টেম। এই টিস্যুতন্ত্র খাদ্য উপাদান ও তৈরিকৃত খাদ্য পরিবহন করে এবং একে পরিবহন টিস্যুগুচ্ছ বলা হয়। ভাস্কুলার টিস্যু সিস্টেমের অপর নাম কি? পরিবহন টিস্যুগুচ্ছ। জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু নিয়ে গঠিত এটা। তো জাইলেম এবং ফ্লোয়েম পৃথক পৃথকভাবে অথবা একই সাথে থাকতে পারে। জাইলেম ফ্লোয়েম টিস্যু মাঝখানে ক্যাম্বিয়াম নামক ভাজক টিস্যু থাকতেও পারে, নাও থাকতে পারে। এই যে জাইলেম, এটা হচ্ছে যে ফ্লোয়েম, ধরো যে এটা হচ্ছে ফ্লোয়েম, এটা হচ্ছে যে ফ্লোয়েম। জাইলেম ফ্লোয়েম টিস্যুর মাঝখানে যদি তোমার ক্যাম্বিয়াম টিস্যু থাকতেই পারে, নাও থাকতে পারে, বুঝছো? উদ্ভিদের মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে ভাস্কুলার বান্ডলগুলো সাধারণত বৃত্তাকারে সাজানো থাকে। এই যে বললাম উদ্ভিদের মূলে, মূলে মানে এখানে আগে পরে কিছু বলছে একবীজপত্রী দ্বিবীজপত্রী না, তার মানে তোমাকে বুঝতে হবে উভয়ই, এক এবং দ্বিবীজপত্রী উভয় উদ্ভিদের মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে। তার মানে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড বাদ গেছে না, তার মানে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে ভিন্ন পাবো। কেমন পাবো দেখো, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এরা কর্টেক্সের মধ্যে বিক্ষিপ্তভাবে সাজানো থাকে। একটু রিলেট করতে পারতেছো বিষয়টা? আমরা একটু আগে পড়েছি না, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে অন্ততক পরিচক্র থাকে না, এটা পড়ছিলাম। হ্যাঁ, আচ্ছা বলো তো, যদি অন্ততক পরিচক্র এভাবে সুন্দর মতো করে গোল্লা আকারে না থাকে, জাইলেম ফ্লোয়েমগুলো এভাবে সুন্দরভাবে সাজানো থাকবে না। জাইলেম ফ্লোয়েমগুলো একটা দিকে একটা দিকে একটা দিকে এভাবে বিচ্ছিন্নভাবে পাবা তুমি, এরকম যেমনটা এখানে সুন্দর বৃত্তের মতো দেখতে পাচ্ছ, গোছানোভাবে আছে সব কিছু। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে তুমি এরকম গোছানো আকারে পাবা না, ওইখানে দেখবা যে বিক্ষিপ্ত আকারে আছে সব কিছু। বুঝে গেছে? এটাই হচ্ছে মূলত কারণ। হ্যাঁ, এই যে এখানে বৃত্তাকারে সুন্দর সাজানো থাকে একবীজপত্রীদের মূল এবং উভয়দ্ভিদের মূল এবং দ্বিবীজপত্রীদের কাণ্ডে, বাট একবীজপত্রীদের ক্ষেত্রে একটা বিক্ষিপ্ত সাজানো থাকে। আমরা শুরুতে জাইলেম নিয়ে পড়ব। জাইলেম আমরা কী কী পাই? ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, এই 4 প্রকারের উপাদান নিয়ে জাইলেম টিস্যু গঠিত হয়। পরিণত জাইলেম টিস্যুর সজীব উপাদান জাইলেম প্যারেনকাইমা। ফার্নবর্গীয় উদ্ভিদ এবং নগ্নবীজ উদ্ভিদে জাইলেম টিস্যুতে ভেসেল থাকে না, মনে রাখতে হবে। ফার্নবর্গীয় উদ্ভিদ এবং নগ্নবীজ উদ্ভিদে আমরা কী পাই না? ভেসেল কোষ পাই না। হ্যাঁ, তবে নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে একটা ব্যতিক্রম হচ্ছে নিথোফাইটার নিটাম। নিথোফাইটার নিটাম যেটা আছে, এখানে আমরা ভেসেল কোষটা পাই, হুইচ ইজ তোমার এক্সেপশনাল। ব্যাসেল আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য হলেও কিছু আবৃতবীজী কোষ আছে যাদের মধ্যে আমরা তোমার এই ব্যাসেল কোষটা পাই না। হ্যাঁ, সচরাচর আবৃতবীজী উদ্ভিদের মধ্যে তুমি ব্যাসেল কোষটা পাও। হ্যাঁ, সকল আবৃতবীজী উদ্ভিদের মধ্যে কী পাও? ব্যাসেল কোষটা পাও। কিন্তু এই উইন্টারেসিয়া, টেট্রাসেন্ট্রেসিয়া, ট্রুকন্ডানরেসিয়া, এগুলোর মধ্যে আমরা ব্যাসেল
কোষটা পাই না, ঠিক আছে। আগে একটা ছিল অ্যাস্টেরেসিয়া, এটা কেন জানি বাদ দিছে এখন। তো আবৃতবীজ উদ্ভিদের মধ্যে আমরা সাধারণত ভেসাল কোষটা পাই, তবে এগুলা ব্যতিক্রম, যেগুলার মধ্যে আমরা ভেসাল কোষটা পাচ্ছি না। ওকে, কিছু কিছু ভেসাল কোষ আছে সরু গর্তযুক্ত, মানে হলো ছোট, আর কিছু কিছু ভেসাল কোষ আছে বড় গর্তযুক্ত, মানে হলো বড়। সরু গর্তযুক্তকে আমরা প্রোটোজাইলেম বলবো। এই যে ওই সময় বললাম না, প্রোটো মানে হলো যেগুলো ছোট ছোট, আর বড় মানে হলো যেগুলা বড়, মেটাজাইলেমগুলো বড়। তো প্রো মানে কি? প্রো মানে হলো আগে, আদি। হ্যাঁ, সো এখানে প্রথমে সৃষ্টি হয়েছে বলে এটার নাম দেওয়া হয়েছে আদি জাইলেম বা প্রোটোজাইলেম। অপেক্ষাকৃত পরে সৃষ্টি হয়ে বলে বড় গর্তযুক্ত ভেসাল কোষটাকে মেটাজাইলেম বলা হয়। আবৃতবীজ উদ্ভিদের মূলে মেটাজাইলেম স্টিলের কেন্দ্রের দিকে অবস্থিত থাকায় প্রোটোজাইলেম স্টিলের পরিধির দিকে থাকে। কাণ্ডের দিকের অবস্থান ঠিক উল্টা। এই লাইনটা তুমি মানে খুব সহজে মনে রাখতে পারবা না যদি মুখস্থ করতে চাও। এই যে আবৃতবীজ উদ্ভিদের মূলে মানে হলো এখানে একবীজপত্রী বোঝাচ্ছে, দ্বিবীজপত্রী বোঝাচ্ছে। এই লাইন থেকে মিনিমাম 10 থেকে 12টা কোয়েশ্চেন করা সম্ভব। হ্যাঁ, একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে মেটাজাইলাম থাকে কেন্দ্রের দিকে, প্রোটোজাইলাম থাকে পরিধির দিকে। আচ্ছা, আবার বলতেছে কাণ্ডের দিকে গিয়ে উল্টা হয়ে যায়। হ্যাঁ, তো কাণ্ডের ভাস্কুলার বান্ডেলে মেটাজাইলাম থাকে পরিধির দিকে, প্রোটোজাইলাম থাকে কেন্দ্রের দিকে। এটাকে আমরা বলি এন্ডার্ক, এবং প্রোটোজাইলেম পরিধির দিকে, মেটাজাইলেম কেন্দ্রের দিকে, এটাকে বলা হয় এক্সার্ক। এখন এগুলো এইভাবে না গুলায় আমি জাস্ট একটা শব্দ বলবো, এই শব্দের মাধ্যমে তুমি সব কিছু মনে রাখতে পারো। মনে রাখবা যে ম ম ম ট্রিপল ম দিয়ে তুমি মনে রাখবা মূলে, মেটাজাইলেম, মাঝে। জাস্ট এই শব্দটা মনে রাখলে 5 থেকে 6টা MCQ শেখা হয়ে যায়, ইনফোগুলো জানা হয়ে যায়। ম ম ম কি বললাম? ম ম ম মূলে, মেটাজাইলেম, মাঝে। দেখো আমরা বললাম না এটা একটা বৃত্তের এটা হচ্ছে যে মাঝখানটা বোঝাচ্ছে, আর এইগুলা হচ্ছে যে তোমার পরিধি বোঝাচ্ছে আর কি। তাহলে মূলের ক্ষেত্রে মেটাজাইলেমটা মাঝে পাবা, তাহলে প্রোটোজাইলেম কোথায় পাবা? এটাকে আর বলতে হবে না, প্রোটোজাইলেম পরিধির দিকে পাবা। প্রোটোজাইলেম কোথায় পাবা? পরিধির দিকে। এটা বলতে হচ্ছে না তো, তাই না? এটা বলতে হবে না। তাহলে এই শব্দটা দিয়ে এটা মনে রাখো, ম ম ম মানে হলো মূলে, মেটাজাইলেম, মাঝে। মেটাজাইলেম যদি মাঝে হয় মূলে, প্রোটোজাইলেম কোথায়? পরিধির দিকে। আচ্ছা, এবার আরেকভাবে বলি, ম ম ম মূলে, মেটাজাইলেম, মাঝে। আচ্ছা, মূলে যদি মেটাজাইলেম মাঝে হয়, কাণ্ডে কোথায় হবে? কাণ্ডে পরিধির দিকে হবে মেটাজাইলেমটা। এটা আর বলতে হচ্ছে না, পরীক্ষার হলে গিয়ে মাথায় নিয়ে আসবে এটা। ম ম ম মূলে, মেটাজাইলেম, মাঝে। তাহলে মূলে যদি মেটাজাইলেমটা মাঝে হয়, কাণ্ডে মেটাজাইলেমটা কোথায়? পরিধির দিকে হবে। এটা আর বলতে হচ্ছে না তো, তাই না? আরেকটা বিষয় মনে রাখবা, প্রোটোজাইলেম যদি মাঝে থাকে তার নাম হয়ে যায় এন্ডার্ক। প্রোটোজাইলেম যদি তোমার এই দিকে হয়ে যায়, পরিধির দিকে হয়ে যায়, তার নাম হয়ে যায় এক্সার্ক। তার মানে আমরা মূলের ক্ষেত্রে তোমার এই যে কাণ্ডের ক্ষেত্রে যেহেতু প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে পাচ্ছি, সো এটাকে আমরা বলবো এন্ডার্ক। আর আমরা যেহেতু মূলের ক্ষেত্রে প্রোটোজাইলেমটাকে পরিধির দিকে পাচ্ছি, এটাকে বলবো আমরা এক্সার্ক। মানে প্রোটোজাইলেম দিয়ে মনে রাখো এক কথায়, প্রোটোজাইলেম মাঝে থাকলে এন্ডার্ক, প্রোটোজাইলেম পরিধির দিকে থাকলে এক্সার্ক। হ্যাঁ, এখন এটা কিভাবে মনে রাখবা? ম ম দিয়ে মনে রাখবা, ম ম ম মূলে, মেটাজাইলেম, মাঝে। মূলে, প্রোটোজাইলেম পরিধির দিকে, ম ম ম মূলে, মেটাজাইলেম, মাঝে। কাণ্ডে, মেটাজাইলেম পরিধির দিকে। বুঝছো কি না? আর ওইটা হলে উল্টা, ঠিক আছে? আবার ম ম ম মূলে, মেটাজাইলেম, মাঝে। মূলে, মেটাজাইলেম, মাঝে। তাহলে মূলে যদি মেটাজাইলেম মাঝে হয়, প্রোটোজাইলেম কোথায়? পরিধির দিকে না, পরিধির দিকে। দুটা বিষয় বুঝছো কি না? ম ম ম মূলে, মেটাজাইলেম, মাঝে। মূলে, প্রোটোজাইলেম পরিধির দিকে। বুঝছো? এখন ম ম ম মূলে, মেটাজাইলেম, মাঝে। তাহলে কাণ্ডে মেটাজাইলেম আবার কোথায়? পরিধির দিকে, উল্টা। মূলে, মেটাজাইলেম, মাঝে। কাণ্ডে মেটাজাইলেম কোথায়? পরিধির দিকে। কাণ্ডে যদি মেটাজাইলেম পরিধির দিকে হয়, কাণ্ডে প্রোটোজাইলেম কেন্দ্রে হবে। এটা তার বলতে হচ্ছে না, উল্টা হবে বিষয়টা। বুঝছো? এই তাহলে আরেকটা বিষয় মনে রাখো, কাণ্ডের ক্ষেত্রে তাহলে এন্ডার্ক পাচ্ছ, আর মূলের ক্ষেত্রে এক্সার্ক পাচ্ছ। হ্যাঁ, এইগুলো যেভাবে বললাম। আর পাতার ক্ষেত্রে আমরা এত কিছু বলি না, পাতার ক্ষেত্রে ডিরেক্ট বলবা মেসার্ক। হ্যাঁ, পাতার ক্ষেত্রে আমরা দুটোই মাঝখানে পাই, উভয়ই কেন্দ্রে পাই, পরিধির দিকে দুই দিকেই বিন্যস্ত থাকে। সো এই জন্য এটাকে আমরা বলি মেসার্ক। হ্যাঁ, এবার আসো ফ্লুয়েম টিস্যু।
ফ্লেম টিস্যুর মধ্যে আমরা কী কী পাই? সিপনল, সঙ্গীকোষ, ফ্লেম প্যারেনকাইমা, ফ্লেম ফাইবার, এই 4 প্রকারের কোষ নিয়ে গঠিত ফ্লেম টিস্যুটা। এবং পরিণত সিপনল এবং সিপকোষ কোনো নিউক্লিয়াস থাকে না, এটা তো আমরা ছোটোবেলা থেকে পড়ে আসতেছি, তাই না? সিপকোষের মধ্যে কোনো কী থাকে না? নিউক্লিয়াস থাকে না। সঙ্গীকোষের নিউক্লিয়াসটা বড়, সাইটোপ্লাজম ঘন, কোষ গহ্বর ছোটো। নগ্নকোষী নগ্নবীজী উদ্ভিদের ফ্লেম টিস্যুতে সঙ্গীকোষ থাকে না। তারপর সেন্টার উদ্ভিদ অবস্থিত ফাইবারকে বাস্তবে বলা হয়। পাটারের বাস্তবের উদাহরণ, এগুলো রিডিং দিবা। পরিবহন টিস্যুগুচ্ছ, এখন আমরা পরিবহন টিস্যুগুচ্ছ নিয়ে পড়তেছি। যে উদ্ভিদে যে টিস্যু খাদ্যের কাঁচামাল এবং তৈরিকৃত খাদ্য পরিবহন করে তাকে পরিবহন টিস্যুগুচ্ছ বলা হয়, ঠিক আছে? তা আমরা এখানে এগুলো তো পড়লাম। এখন এই যে ভাস্কুলার বান্ডল বা পরিবহন টিস্যুগুচ্ছ পড়তেছি, এগুলাকে আমরা ভাগ করব, বিভিন্ন শ্রেণীবিভাগে ভাগ করবো। এই শ্রেণী বিভাগটা ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর সিকিউ ক্রিয়েটিভ কোয়েশ্চেন। এখানে আমাদের সৃজনশীলের মধ্যে এই প্রকারভেদটা খুব আসে। দেখো আমরা 3 ভাগে ভাগ করতেছি। ভাস্কুলার বান্ডলটা কীভাবে থাকতেছে এটার উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে সংযুক্ত, একটা হচ্ছে অরীয়, একটা হচ্ছে কেন্দ্রিক। দেখো বুঝে পড়ো। সংযুক্ত মানে কি? কনজয়েন্ট, যারা পরস্পরের সাথে যুক্ত থাকবে। তাহলে জাইলেম এবং ফ্লোয়েম যদি পরস্পরের সাথে যুক্ত থাকে তাহলে তাদেরকে আমরা বলবো সংযুক্ত। কথা বুঝে গেছে? জাইলেম এবং ফ্লোয়েম যদি একই গুচ্ছে যুক্ত থাকে, এই যে একই ব্যাসার্ধের উপর একই গুচ্ছে যুক্ত থাকে, তাকে কি বলবা? সংযুক্ত। এবং এই সংযুক্তকে আবার আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সমপার্শ্বীয়, একটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয় মানে কি? মানে একই পাশে, হ্যাঁ। আর সমদ্বিপার্শ্বীয় মানে কি? মানে 2 পাশে, বাই কোলেটারাল। তাহলে সমপার্শ্বীয় মানে কি? শুধু এক পাশে। সমদ্বিপার্শ্বীয় মানে কি? 2 পাশে। তাহলে সমপার্শ্বীয় মানে কি? একখণ্ড ফ্লেম টিস্যু এবং একখণ্ড জাইলেম টিস্যু একই ব্যাসার্ধে পাশাপাশি অবস্থান করলে তাকে বলবা সমপার্শ্বীয়, বুঝছো? আর সমদ্বিপার্শ্বীয় মানে কি? একই ব্যাসার্ধে পাশাপাশি জাইলেম ফ্লেমের মাঝখানে ক্যাম্বিয়াম। আচ্ছা, এটা তো গেল, এটা পরে পড়তেছি। সমদ্বিপার্শ্বীয় মানে কি? কই গেল? এই যে সমদ্বিপার্শ্বীয়, যে ভাস্কুলার বান্ডলের মাঝখানে জাইলেম তার উপর নিচে ফ্লেম থাকে তাকে সমদ্বিপার্শ্বীয়। তাহলে আবার ক্লিয়ার করি। দেখো সংযুক্ত মানে কি বলছি? যখন জাইলেম এবং ফ্লেম পাশাপাশি থাকে তখন তাকে কি বলবা? সংযুক্ত। সংযুক্ত কয় প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে সমপার্শ্বীয়, একটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয় মানে কি? এই যে ধরো আমি এখানে জাইলেম আঁকতেছি এটা, আর ফ্লোয়েম আঁকতেছি ধরো এটা, এই যে দাগ দিয়ে দিলাম ফ্লেমকে। তাহলে এই জাইলেম এবং ফ্লেম, এই জাইলেম ফ্লেম যদি পাশাপাশি থাকে তাকে কি বলবো? সমপার্শ্বীয়। বুঝে গেছে? একদম সহজ না? জাইলেম এবং ফ্লেম যদি পাশাপাশি থাকে। আর সমদ্বিপার্শ্বীয় মানে কি? মানে 2 পাশেই। দেখো ধরো যে আমি বিষয়টা এরকম আঁকতেছি, মাঝখানে জাইলেম দিলাম আর এদিকেও ফ্লেম দিলাম, এদিকেও ফ্লেম দিলাম, মানে হলো ফ্লেমটা 2 পাশে আছে। অথবা আমি এভাবে আঁকতে পারি না, মাঝখানে ফ্লেম দিলাম, এদিকেও জাইলেম দিলাম, এদিকেও জাইলেম দিলাম, মানে জাইলেম এবং ফ্লেম যেটাই আঁকো তুমি যে কোনো 2 পাশেই দিচ্ছ। এটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়, মানে 2 পাশেই থাকবে। আর আমাদের সমপার্শ্বীয় মানে কি? জাস্ট এক পাশে আমরা রাখতেছি, পাশাপাশি থাকতেছে তারা। বুঝতে পারছো? এখন এই সমপার্শ্বীয়কে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মুক্ত, একটা হচ্ছে বদ্ধ। মুক্ত মানে কি? এই যে 2টা যে জাইলেম ফ্লোয়েম বলতেছ, এই জাইলেম এবং এই ফ্লোয়েম এর মাঝখানে যদি কখনো ক্যাম্বিয়াম পাও, কি বললাম? ক্যাম্বিয়াম, তাহলে তাকে বলবা যে মুক্ত সমপার্শ্বীয়। তাকে কি বলবা? মুক্ত সমপার্শ্বীয়। জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে যদি ক্যাম্বিয়াম না পাও তাহলে তাকে বলবা বদ্ধ সমপার্শ্বীয়। বুঝে গেছে? তাহলে সমপার্শ্বীয় উদাহরণটা এটা পড়বা। এখন সমপার্শ্বীয়কে 2 ভাগে ভাগ করছে, একটা হচ্ছে মুক্ত সমপার্শ্বীয়, একটা হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয়। মুক্ত সমপার্শ্বীয় মানে কি? যেখানে জাইলেম এবং ফ্লেমের মাঝখানে যদি ক্যাম্বিয়াম পাও তাহলে তাকে বলবা মুক্ত সমপার্শ্বীয়। জাইলেম এবং ফ্লেমের মাঝখানে যদি ক্যাম্বিয়াম না থাকে তাহলে তাকে বলবা বদ্ধ সমপার্শ্বীয়। মুক্ত সমপার্শ্বীয় উদাহরণগুলো পড়তে হবে। দ্বিবীজপত্রী উদ্ভিদ, নগ্নবীজ উদ্ভিদের কাণ্ড। তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদের এবং নগ্নবীজ উদ্ভিদের কাণ্ড আমরা মুক্ত সমপার্শ্বীয় পাই। আর বদ্ধ সমপার্শ্বীয় কারা? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। বুঝে গেছে? বদ্ধ সমপার্শ্বীয় উদাহরণ হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, মনে রাখতে হবে। সমদ্বিপার্শ্বীয় মানে কি? যে ভাস্কুলার বান্ডলে জাইলেম এবং ফ্লেম উপর নিচে 2 খণ্ড ফ্লেম টিস্যু থাকে। এই যে দেখলাম এখানে সব বদ্ধ সমপার্শ্বীয়। দেখো এই যে এটা হচ্ছে মুক্ত সমপার্শ্বীয়। দেখো এই যে এটা ফ্লেম, এটা হচ্ছে জাইলেম। জাইলেম ফ্লেমের মাঝে যখন ক্যাম্বিয়াম থাকে তাকে বলবো মুক্ত সমপার্শ্বীয়। যখন ক্যাম্বিয়াম না থাকে তখন তাকে বলবো বদ্ধ সমপার্শ্বীয়। আর আমরা সমদ্বিপার্শ্বীয় কোথায়? দেখো 2 দিকে 2টা ফ্লেম আর এদিকে কি আছে? মাঝখানে জাইলেম আছে। এটা হচ্ছে কি? সমদ্বিপার্শ্বীর উদাহরণ। ওকে। তো এখানে আমরা সেমভাবে কী পাচ্ছি? লাউ, কুমড়া, শসা, লাকুশ। লাউ, কুমড়া, শসাতে আমরা কী পাবো? সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল থাকে। এবং এখানে আমরা বহি ফ্লেম, বহি ক্যাম্বিয়াম, জাইলেম, অন্তঃক্যাম্বিয়াম, অন্তঃফ্লেম পাবো। দেখো এই যে আমাদের শুরুতে কী পাবা? এই যে এটা হচ্ছে বহি ফ্লেম, মানে 2টা ফ্লেম পাচ্ছ না? এখানে হচ্ছে ভিতরের ফ্লেম, একটা হচ্ছে বাইরের ফ্লেম। তাহলে এটাকে কী বলবা? বহি ফ্লেম। এটা হচ্ছে বহি ক্যাম্বিয়াম, এটা হচ্ছে জাইলেম, এটা হচ্ছে অন্তঃক্যাম্বিয়াম, এটা হচ্ছে অন্তঃফ্লেম। হ্যাঁ, এভাবে সিরিয়ালে তুমি নাম দিতে পারো চাইলে, গুরুত্বপূর্ণ না, জাস্ট বলে গেলাম আর কি। এরপর আসো
অরিও মানে কি এইভাবে সাজানো থাকবে, এই যে এভাবে একটা জাইলেম একটা ফ্লেম, 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 এইভাবে সুন্দর মতো গুচ্ছ আকারে সাজানো থাকবে। আমরা ওই যে একটু আগে যে চিত্রটা দেখলাম, দেখো না, জাইলেম ফ্লেম এভাবে করে সুন্দর মতো সাজানো ছিল, এটা হচ্ছে অরিও, ঠিক আছে। তাহলে যে ভাস্কুলার বান্ডলে জাইলেম ফ্লেম একত্রে একটি বান্ডল সৃষ্টি না করে পৃথকভাবে ভিন্ন ভিন্ন বান্ডলের সৃষ্টি করে তাকে অরিও ভাস্কুলার বান্ডল বলা হয়। সাধারণত পুষ্পক উদ্ভিদের মূলে এদেরকে দেখা যায়, ঠিক আছে। খুব 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 গুরুত্বপূর্ণ লাইন হলো, দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে জাইলেম এবং ফ্লোয়েমে এই ভাস্কুলার বান্ডলের সংখ্যা হলো 2 থেকে 4, মানে 5-এর কম, মনে রাখতে হবে। দ্বিবীজপত্রী উদ্ভিদ যারা, তাদের মূলের মধ্যে সাধারণত মূলে আমরা অরিও ভাস্কুলার বান্ডল পাই, যে বললাম মূলে মানে একবীজপত্রী উদ্ভিদের মূল বলো, দ্বিবীজপত্রী উদ্ভিদেরও মূল বলো, সব মূলে অলওয়েজ অরিও পাবা, কোনো কনফিউশন নাই। সব মূলে সবসময় কী পাবো? অরিও পাবো, কোনো কনফিউশন থাকবে না, ওকে। সব মূলে সবসময় ভাস্কুলার বান্ডল কী পাবো? অরিও। সব মূলে ভাস্কুলার বান্ডল সবসময় কী পাবো? অরিও। এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে মনে রাখবা, অরিওটা 2 থেকে 4-এর বেশি পাবা না, মানে ভাস্কুলার বান্ডলের সংখ্যাটা 5-এর কম পাবা, 2 থেকে 4 সর্বোচ্চ। একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে মনে রাখবা 6-এর অধিক। যখন তুমি চিত্রগুলো আঁকবা, আমরা আগামীকাল চিত্রগুলো পড়বো নেক্সট ক্লাসে, ওই চিত্রগুলো যখন আঁকার সময় খেয়াল রাখতে হবে একবীজপত্রী আঁকতেছো না দ্বিবীজপত্রী আঁকতেছো। একবীজপত্রী আঁকলে অবশ্যই 6টার বেশি দিবা ভাস্কুলার বান্ডলের সংখ্যা, দ্বিবীজপত্রী আঁকলে অবশ্যই আমরা 2 থেকে 4-এর মধ্যে দিব অথবা 5-এর কম দিব, বোঝা গেছে। এখন আসো কেন্দ্রিকের মধ্যে যে কোনো একটা মাঝখানে থাকবে আর কি, জাইলেম অথবা ফ্লোয়েম টিস্যুর যে কোনো একটি যদি কেন্দ্রে থাকে, অন্যটি যদি চারদিকে ঘিরে রাখে, তাকে ভাস্কুলার বান্ডল, তাকে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল বলবা। ধরো যেটা হচ্ছে জাইলেম, মাঝখানে ঘিরে আছে ফ্লোয়েম, বা এটা হচ্ছে ফ্লোয়েম, এটা মাঝখানে ঘিরে আছে জাইলেম, এই যেটা হচ্ছে কেন্দ্রিক, ঠিক আছে। কেন্দ্রিক 2 প্রকার, একটা হচ্ছে জাইলেম কেন্দ্রিক, এটা হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। জাইলেম কেন্দ্রিক মানে কি? জাইলেম যদি কেন্দ্রে থাকে, ফ্লোয়েম যদি এভাবে ঘিরে রাখে, তাকে বলবো জাইলেম কেন্দ্রিক। জাইলেম কেন্দ্রিকের অপর নাম হচ্ছে হেড্রোসেন্ট্রিক, ওকে। জাইলেম কেন্দ্রিকের অপর নাম কি? হেড্রোসেন্ট্রিক। আর ফ্লোয়েম কেন্দ্রিক মানে কি? ফ্লোয়েম যদি কেন্দ্রে থাকে, জাইলেম যদি থাকে ঘিরে রাখে, এটা হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। এটার অপর নাম কি? লেপ্টোসেন্ট্রিক। জাইলেম কেন্দ্রিকের উদাহরণগুলো পড়তে হবে, টেরিস, লাইকোডিয়াম, স্যালাজিনেলা, ইনফিনিটি স্টার। জাইলেম কেন্দ্রিকের উদাহরণ কি? টেরিস, লাইকোডিয়াম, স্যালাজিনেলা, টেরিস, লাইকোডিয়াম, স্যালাজিনেলা। হেড্রোসেন্ট্রিকের উদাহরণ কি? ড্রাকেনা, ইয়ক্ষা। এই যে দেখো এখানে আমাদের উদাহরণ দেওয়া আছে, জাইলেম মাঝখানে আছে, ফ্লোয়েম পরিধির দিকে আছে, এটা হচ্ছে জাইলেম কেন্দ্রিক বা হেড্রোসেন্ট্রিক। ফ্লোয়েম কেন্দ্রিক দেখো, ফ্লোয়েম মাঝখানে আছে, জাইলেম ভিতরে এখানে আছে, এগুলো লেপ্টোসেন্ট্রিক। সো তোমাকে যখন সিকিউতে আসবে, তুমি চেষ্টা করবা চিত্রসহ আঁকার জন্য। চিত্রসহ আঁকলে নাম্বার অনেক বেড়ে যায়, অনেক, ঠিক আছে। আমার বায়োলজিতে মার্ক ছিল মোস্ট অফ 194, 2টা সাবজেক্ট 2টা পত্র মিলায় আর কি। 194 ভাগ 2 হিসাব করে কত হয়, মানে 2টা পত্র মিলায় আমার 6 মার্ক কাটছে, MCQ CQ সবগুলো মিলায়া। তার মানে 97 করেছিল আমার প্রতি ইয়েতে, যে প্রতি সাবজেক্টে আর কি 97। আর ফিজিক্সে ছিল যে 188, আর রসায়নে ছিল যে 188, মানে এখানে 12 মার্ক করে কাটছে, মানে 94 করেছিল আর কি গড়ে প্রতিটা পত্রে। যদি ফিজিক্স নিয়ে আমি খুব ভয় ছিলাম, ফিজিক্স আমার খুব খারাপ হয়েছে প্রথম পত্র এতটা খারাপ হয়েছে বলার মতো না। সেকেন্ড পত্র খুব ভালো দিছি, দ্বিতীয় পত্রটা ওইটা মানে নাম্বারটা টেনে আনছে, নাহলে এত খুব হইতো না। ক্লাসিফিকেশনটা পড়বা যেভাবে বললাম। তাহলে আমরা কীভাবে ভাগ করলাম? সংযুক্ত, অরিয়, কেন্দ্রিক। সংযুক্তের মধ্যে ছিল সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয়ের মধ্যে মুক্ত এবং বদ্ধ, এবং আরটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়, অরিয় পড়লা। কেন্দ্রিক, হেড্রোসেন্ট্রিক কী বললাম? টেরিস, লাইকোডিয়াম, স্যালাজিনেলা। লেপ্টোসেন্ট্রিক বা ফ্লোয়েম কেন্দ্রিক, ড্রাকেনা এবং ইয়ক্ষা। ডিফারেন্স বিটুইন দ্য জাইলেম অ্যান্ড ফ্লোয়েম ভেরি মাচ ইম্পর্টেন্ট, পড়বা। শেষ। আমরা নেক্সট দিন এইগুলো ডিরেক্ট চিত্রে ঢুকবো। এখন একবীজপত্রী মূল অন্তর্গত আমরা এখনও সিকিউ ধরো যে 20% পর্যন্ত গুরুত্বপূর্ণ ইনফোগুলো পড়ে আসছি, বাকিগুলা বেসিক যেগুলো পড়ছি এগুলো খুব গুরুত্বপূর্ণ। নেক্সট দিন আমরা পুরোপুরি সিকিউ ওরিয়েন্টেড পড়বো, মানে সিকিউতে যেগুলো আসবে একদম এই এগুলো বুঝে পড়তে হবে। তারপর হচ্ছে যে চিত্রটা বুঝে আঁকতে হবে, হ্যাঁ, এইটা বুঝে পড়তে হবে। এগুলোই মূলত সিকিউর পড়া, হ্যাঁ, লাস্টের অংশটা সিকিউর পড়া। এই জন্য আমি তোমাকে যখন প্রথম মেয়াদটা শুরু করতেছিলাম যে বললাম যে তুমি যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো পড়াই দিব, নাকি সবগুলো পড়াবো? যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো পড়ালে জাস্ট একটা ক্লাসে হয়ে যেত। এটা পড়াইতে তোমার আধা ঘন্টা 45 মিনিট লাগবে। এগুলো একদম সহজ এবং আসবে পরীক্ষা আবার এগুলাই, ঠিক আছে। এখন তখন যা পড়ছে গেলে MCQ, ক খ হালকা সিকিউতে আসতে পারে, তবে বেসিকগুলো লাগবে, ঠিক আছে।